আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, আজকের দিনের অন্যতম আলোচিত চর্চিত একটা ছবি। ভোট পরবর্তী হিংসা মামলা সওয়াল করতে আজকে হাইকোর্টে গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। একবার দেখাই আপনাদেরকে সেই ছবিটা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে হাইকোর্টে গেছেন তখন তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। চোর চোর স্লোগান দেন, ওখানে যারা উপস্থিত ছিলেন তারা স্লোগান দেন, পিসি চোর ভাইপো চোর। শুধু তাই নয়, এজলাসেও মমতাকে কটাক্ষ করে এক আইনজীবী বলেন এখানে নাটক করবেন না। ইলেকশন কমিশনের যারা আঙুল ভাঙবো বলে তারা নাকি আজকে শুদ্ধ। হাইকোর্টে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। গোবর গঙ্গা জল চোর চোর মমতা চোর সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, এ তো গোটা ঘটনার একটা টুকরো ছবি আমরা দেখলাম। এই ছবি অবশ্য আজকের অন্যতম আলোচিত চর্চিত একটা ছবি। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, কিন্তু গোটা ঘটনাটা যদি একটু বলো, পাশাপাশি এটাও জানতে চাইবো আদালতের ভেতরে কি হয়েছে আজকে। দেখো শুভজিৎ, আজকে রীতিমতো নজিরবিহীন ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী যে রাজনৈতিক হানাহানি, সেই বিষয়ে আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, সওয়াল পর্ব। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেন সেই কলকাতা হাইকোর্টে, এবং তারপর তখন সওয়াল শেষে যখন তিনি বেরিয়ে আসেন তখন তৃণমূলের দাবি যে বিজেপি পন্থী আইনজীবীরা রীতিমতো ভিড় করেছিল এজলাসের বাইরে, প্রধান বিচারপতি এজলাসের বাইরে ভিড় করেছিল, এমনকি অন্যান্য আইনজীবীরাও সেখানে ভিড় করেছিল। তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সেখান থেকে বের হন তখন তাকে ঘিরে চোর চোর স্লোগান, জয় শ্রীরাম স্লোগান, এমনকি অশ্লীল বাক্য মন্তব্য করতে দেখা গিয়েছে। এবং তখন রীতিমতো কলকাতা পুলিশকে বেগ পেতে হয় তাকে বের করে নিয়ে আসার ব্যাপারে। এরপর যখন তাকে লিড করে নিচে নিয়ে আসা হয় তখনও তাকে চোর চোর এবং জয় শ্রীরাম স্লোগান শুনতে হয়। অর্থাৎ এই ঘটনা রীতিমতো নজিরবিহীন ঘটনা ঘটলো। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কলকাতা পুলিশ রীতিমতো সেই ভিড়ের থেকে কোনোরকম ভাবে আসলে তাকে গাড়িতে তুলে দেয়। কিন্তু যে ঘটনা ঘটেছে তাকে কিন্তু বিজেপিপন্থী যারা আইনজীবী রয়েছে তারা দাবি করেছে যে এই ঘটনা তারা কিছু ঘটাননি, সাধারণ যারা মানুষ, সাধারণ যারা আইনজীবী তারা ঘটিয়েছেন, কারণ তৃণমূলের অত্যাচার এবং অনাচারের বিরুদ্ধেই তারা এভাবে সরব হয়েছেন। ধন্যবাদ। এখানে হাইকোর্টকে মানি না বলতো, হাইকোর্টের জজদেরকে মানি না বলতো, সে আজকে হাইকোর্টের শেল্টার নিতে এসছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা জজদের বাড়ি অ্যাটাক করেছে, যারা যে বাড়িগুলোকে হাইকোর্টের জজদের নামে যারা পোস্টার দিত যে তৃণমূলপন্থী আইনজীবী এবং তৃণমূলের লোকজন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোর ভাইপোর নেতৃত্বে, তাদেরকে আজকে তাদেরই লোকজনরা আজকে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে কিন্তু ওনাদের এখনো পরিবর্তন হয়নি। ওনাদের আইনের শাসন ছিল না। হাইকোর্ট বলেছিল যে চিফ জাস্টিসের ঘরে, সেই চিফ জাস্টিসের ঘরে আজকে ওনারা নাটক করতে এসেছিলেন। একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হ্যাকেল করেছিলেন এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করার চেষ্টা করেছে। অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এই আমরা পশ্চিমবাংলায় আছি। কলকাতা হাইকোর্টে যদি আমরা ঠিকমতো ফ্রিলি না ঘুরতে পারি, কলকাতা হাইকোর্টের লয়াররা যদি না ঘুরতে পারে, যদি তৃণমূলের লোক বলে আমাদের ওপর এভাবে চড়াও হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় কী হচ্ছে আপনারা দেখেন। সূর্যনীল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সূর্যনীলকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছে যে কাউন্টিংয়ের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে সূর্যনীল তারপর যাচ্ছে তাই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যা ইচ্ছা তাই বলে গেছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার। তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমাদের কোনো প্রোটেকশন না থাকে তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। মানুষের জনরোষ ছিল এবং তৃণমূলেরই একটা গোষ্ঠী যারা হয়তো ক্ষুব্ধ ছিলেন এতদিন ধরে অত্যাচারের, হয়তো কোনো কারণে তারা সেটাকে প্রতিফলন করতে পারেননি, ওনারা বলতে পারেননি এত বছর, সেটাই আজকের ওটা ফুটে এসেছিলো ওনাকে বাইরে এরকমভাবে পেয়ে। তো যারা করছিল তারা সবাই অ্যাকচুয়ালি তৃণমূলের গোষ্ঠীর একটি গোষ্ঠী। স্লোগানিয়ারিং করা এটা আমাদের কালচার নয়, এটা বিজেপি ভারতীয় জনতা পার্টির কালচার নয়।
এটা তৃণমূলের কালচার লাস্ট 15 বছর ধরে আমরা দেখে এসেছি এবং এই কালচারটাই ওনারা ভাবছেন যারা কন্টিনিউ করতে পারে। এরাই হচ্ছে তারা যারা 4 তারিখে 12টার পরে গেরুয়া আবির মেখে সাধারণ মানুষের ওপরে অত্যাচার এবং বাকি যেগুলো করে ভারতীয় জনতা পার্টির নাম খারাপ করার চেষ্টা করছিল। এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর করে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না, কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এগুলো, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে, প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে। দেখা যাক কি হয়। আর দেখুন, আজকে যেদিকে আমাদের প্রত্যেকে নজর ছিল হাইকোর্টের দিকে, হাইকোর্টে সেখানে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, কিন্তু তারপরে তারই সওয়াল নিয়ে প্রশ্ন এবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কিন্তু কেন, সে বিষয়টাই জেনে নেবো। আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছে। অনির্বাণ, হঠাৎ করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই বিষয়টাকে নিয়ে কেন জানতে চাইছে? দেখো, এটা আইনানুগ পদ্ধতি মধুকল্পিতা। কোনো মানুষ যত বড় লয়ারই হন না কেন, আইনজীবী হিসেবে পেশাগত জায়গাতে তার দক্ষতা বা তার নাম সুনাম যতই থাকুক না কেন, প্র্যাকটিস শুরু করবার সময় তাকে তথ্য দিতে হয় তিনি কবে থেকে প্র্যাকটিস শুরু করছেন, তার একটা অনুমতি নিতে হয়। এবং তিনি যদি কোনো সাংবিধানিক পদে বা প্রতিষ্ঠানে যান তাহলে তাকে তারপর তার সেই প্র্যাকটিস তখন তাকে মুলতবি রাখতে হয়, এবং সেই পদ ছেড়ে দিলে আবার যদি তিনি প্র্যাকটিস শুরু করতে চান তখন তাকে আবার নতুন করে অনুমতি নিতে হয়, রিজাম্পশনের অনুমতি, নতুন করে সদস্য হওয়ার অনুমতি নিতে হয় না। ঠিক এটাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাবি করেছেন 1985 সালে তিনি বার কাউন্সিল অফ হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলে তিনি নাম নথিভুক্ত করেন। ভালো কথা, কিন্তু এরপরে তিনি এমপি হয়েছেন, স্বাভাবিক নিয়মে তার প্র্যাকটিস মুলতবি রাখার কথা। এরপরে তিনি যদি সেটা না মুলতবি রেখে থাকেন, তিনি মন্ত্রী হয়েছেন তখন তার মুলতবি রাখার কথা, তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, এবং তারপরে মুখ্যমন্ত্রী হিসেবে অন্তত 15 বছর তার প্র্যাকটিস মুলতবি রাখার কথা। সেই প্র্যাকটিস মুলতবি রাখার পর রিজাম্পশন অফ প্র্যাকটিস, অর্থাৎ আবার আমি নতুন করে প্র্যাকটিস শুরু করতে চাই, এই অনুমতি কি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, কবে নিয়েছিলেন, সেটাই জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের কাছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তার কারণ আমরা যদি মাথায় রাখি, এর আগে ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের পদ ছেড়ে কলকাতার মেয়র পদে যোগ দিতে আসা, মেয়র হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত বড় লয়ার হওয়া সত্ত্বেও কিন্তু এই নিয়ম মেনেই আবার প্র্যাকটিস শুরু করতে পেরেছেন কলকাতার মেয়র পদে ইস্তফা দেওয়ার পর। একই নিয়ম ফলো করতে হয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো প্রথিতযশা আইনজীবীকে। সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রিত্ব করেছেন তখন প্র্যাকটিস করতে পারেননি, রিজাম্পশনের অনুমতি নিতে হয়েছে। এরপরে তিনি আমেরিকার রাষ্ট্রদূত হয়েছেন, কলকাতাতে তিনি তার আগে বিধানসভাতে বিরোধী দলনেতা ছিলেন। প্রত্যেকবার তাকে রিজাম্পশন অফ প্র্যাকটিসের অনুমতি নিতে হয়েছে, নিয়ে তারপর তিনি নতুন করে প্র্যাকটিস শুরু করতে পেরেছেন। এবং এইরকম নজির বা এরকম অরুণ জেটলির মতো প্রথিতযশা লয়ারের ক্ষেত্রে একই নজির আমরা দেখতে পাই কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন অথবা না থাকাকালীন, যখন তার মন্ত্রিত্ব চলে যায় বা তাদের সরকার চলে যায়, অটল বিহারী বাজপেয়ী সরকার, তারপরে কিন্তু তাকে একইভাবে রিজাম্পশন অফ প্র্যাকটিসের অনুমতি নিতে হয়। অর্থাৎ আবার আমি প্র্যাকটিস শুরু করতে চাই, বার কাউন্সিলের অমুক তারিখে আমি নথিভুক্ত হয়েছিলাম, নতুন করে প্র্যাকটিস করব এই বার কাউন্সিলের আন্ডারে। এই অনুমতিপত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন কিনা, এবং যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু তার আজকের এই সওয়াল করতে যাওয়া, আইনজীবীর পোশাকে সওয়াল করতে যাওয়া, যে কোনো মামলাকারী হিসেবে সওয়াল করতে পারেন, কিন্তু আইনজীবী হিসেবে আইনজীবীর পোশাক গায়ে চাপিয়ে তার এই সওয়াল করতে যাওয়াটা কিন্তু অবৈধ হয়ে যাবে মধুকল্পিত। একেবারে এবারে আমরা শুনে নেব আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি আর কি। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন আর কি, মানে বিরক্ত করবেন। এই দেখুন না, আদালত থেকে একটা পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, তো ইস্যু তৈরি করার চেষ্টা, ভেসে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কী হয়েছে আপনারা সবাই দেখেছেন। এই অবস্থা, আমার একটা অন্য প্রশ্ন আছে। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজাম্পশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? এই সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজাম্পশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজাম্পশন সার্টিফিকেট না নিয়ে
আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করেছে এবং আপনাদের খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে 1985 থেকে উনি বার কাউন্সিলের এনরোল মেম্বার। একটা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে উনি মেম্বার, উনিও আর্গুমেন্ট করেছেন। অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এখনো পর্যন্ত 8 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে বলে খবর। জোর করে জমি দখল মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। লুকআউট নোটিশ জারির পর সিজিও কমপ্লেক্সে শান্তনু সিনহা বিশ্বাস। রঞ্জিত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এখনো কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, দীর্ঘক্ষণ প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এখনো পর্যন্ত। যেটি ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি কলকাতা পুলিশের ডিএসপি এবং প্রাক্তন ওসি পদে ছিলেন কালীঘাট থানায়, এবং আজ সকাল ঠিক 11:04 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে 2 আইনজীবী নিয়ে প্রবেশ করেন এবং তার বিরুদ্ধে মূলত যে অভিযোগগুলো রয়েছে কয়লা পাচার এবং যে নির্মাণ অর্থাৎ বেআইনি নির্মাণ সোনাপাপ্পুর কেসেও তার ইনভলভমেন্ট পেয়েছে এবং সেই সমস্ত যাবতীয় বিষয়। এর পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখি, এই শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে এনআরআই কোটায় বেআইনি ভাবে ভর্তি হয়েছে, প্রবেশিকা অর্থাৎ ডাক্তারি প্রবেশিকায় এনআরআই কোটায় ভর্তি হয়েছে। সেই সমস্ত বিষয় এছাড়াও আর্থিক লেনদেন, এই যে সোনাপাপ্পুর এই বেআইনি নির্মাণ, জমি দখল এবং তোলাবাজি মামলায় কত আর্থিক লেনদেন হয়েছে, সেই সমস্ত যাবতীয় বিষয় এই মুহূর্তে তদন্ত করছেন এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি ইডি সূত্র মারফত এও খবর, কোনো সদুত্তর কিন্তু এখনো ঠিকঠাক ভাবে এই শান্তনু নজর থাকবে। সংকল্পপত্রে যেরকম ঘোষণা ছিল আর সেই ঘোষণা অনুযায়ী কাজ শুরু করে দিল বিজেপি সরকার। পঞ্চায়েতে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে তৎপরতা দেখা দিয়েছে। প্রথম ধাপে পঞ্চায়েত 6,500 নিয়োগ জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ধাপে ধাপে পঞ্চায়েতের বাকি সমস্যা মেটানো হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রী দিলীপ ঘোষের তরফে। 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সময় করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে। বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। ধীরে ধীরে এটা এগোবে আর কি ব্যাপারটা। আইপ্যাক তার নিজস্ব লোককে অস্থায়ী কর্মচারী রূপে ঢুকিয়ে রেখেছিল, যারা সরকারি কর্মচারী হিসেবে বেতন পেতেন, আবার আইপ্যাক থেকেও বেতন পেতেন। এরকম কর্মচারী অনেক আছে। সেই সব বিষয়গুলোকে নিয়ে অডিট করুন, অডিট করে তাদেরকে দপ্তর থেকে ছাঁটাই করার ব্যবস্থা করুন। স্থায়ী পদের জায়গাতে অস্থায়ী নিয়োগ করে বছরের পর বছর ধরে বিভিন্ন রকমের দুর্নীতি চালিয়ে গেছে এরা, সেগুলো নিয়ে অডিট করা প্রয়োজন। আর স্থায়ী নিয়োগ না করলে পরে মানুষ পরিষেবা পাবে না। আমরা খুশি যে প্রথম দিন দায়িত্ব নিয়েই যে উনি বুঝতে পেরেছেন এটা। সমস্ত কিছু যে আমরা স্বাগতই জানাচ্ছি যে পদক্ষেপে নিক না কেন। বিজেপির বাংলা জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শুভেন্দু অধিকারীর ভূমিকা আরএসএস গর্বিত বলে জানিয়েছেন সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। আমরা জানবো আরো বিস্তারিত। আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি বলা হলো তাহলে আরএসএস এর তরফে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে? দেখো, দত্তাত্রেয় হোসাবলে যে কথা জানিয়েছেন তা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে একেবারে সরাসরি পুত্র হিসেবে, অর্থাৎ আরএসএস এর পুত্র হিসেবে তাকে ঘোষণা করেছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে প্রথম থেকেই কাউকে আরএসএস করতে হবে এমন কোনো কথা নেই বলে জানিয়েছেন তিনি। এই বার্তা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য নয়, এই বার্তা এতদিন পর্যন্ত বিজেপির অভ্যন্তরের সাংগঠনিক ফাংশনিং এর যে সুনির্দিষ্ট আদল ছিল তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে বার্তা।
কারণ এতদিন পর্যন্ত ধারণা ছিল যে অন্তত শীর্ষ পদে বসার ক্ষেত্রে আরএসএস ব্যাকগ্রাউন্ড থাকা অত্যন্ত জরুরি, কিন্তু যখন শুভেন্দু অধিকারী এসে এই পদে বসছেন, যখন অসমে মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মা বসছেন, যাদের আরএসএস ব্যাকগ্রাউন্ড নয়, তারাই যে আগামী দিনে নতুন পথে যে আবার বিজেপি সংগঠন চলতে শুরু করেছে, এমনকি আরএসএস এর চিন্তা ভাবনাও যে পাল্টেছে, এই ইঙ্গিত সেটাই স্পষ্ট করছে। ধন্যবাদ জ্যোতির্ময়। There is no formal membership at all in RSS. Even I have not taken a formal membership. The RSS is a family setup thing. So that is why here, whoever enters the family, a daughter-in-law who comes into the family need not fill a form. She naturally becomes one of the family. I don't know if Subhendu Adhikari would like to be called daughter-in-law. More like a He is son-in-law. a proud son. Proud son, a prodigal son who has returned after a long absence. Yeah.